বাবার বাসায় 7 কেজি মিষ্টি ও 3 কেজি সন্দেশ কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আমার স্বামীকে ভাত দেওয়া হলো 1 পিস পাঙাশ মাছের ঝোল আর 2 পিস পোলট্রির মাংস দিয়ে। খাবারগুলো দেখে আমার স্বামী বলে উঠল, আর কোনো সস্তা জাতীয় খাবার নেই, এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি তখন চোখের কোনা জল মুছতে মুছতে আমার স্বামীকে বললাম, বিয়ের সময় খেয়াল ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়িতে আদর যত্ন জুটবে না? বড় ভাইয়ের সংসারে বড় হয়েছি, এতটুকুই যে পাচ্ছ এটাই তো অনেক। আমার মুখ থেকে একথা শুনে আমার স্বামী আর কিচ্ছু বলল না। বাটি থেকে তরকারি বেড়ে যখন প্লেটে নেবে তখন আমি আমার স্বামীকে বাধা দিয়ে বললাম, যে জিনিস খেতে পারো না সে জিনিস খেয়ে আমাকে খুশি করার কোনো প্রয়োজন নেই। তুমি একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসতেছি। আমি যখন রান্নাঘরে ডিম ভাজতে গেলাম তখন আমার বৌদি আমাকে এসে বলে, ডিম ভাজতেছো কেন? রান্না কি ভালো হয়নি? আমি কি ভালো রান্না করতে পারি না? তখন আমি মাথাটা নিচু করে আমতা আমতা করে বললাম, বৌদি আমার স্বামীর পোলট্রির মাংস আর পাঙাশ ট্যাংরাতে অ্যালার্জি আছে, সে এগুলো একদম খেতে পারে না। তখন বৌদি আমাকে খোঁচা মেরে বলল, বড়লোক বাড়ির ছেলে তো, গরিবের বাড়ির খাবার মুখে রুচ্ছে না। আমি আমার বৌদির কথাগুলো শুনেও না শোনার ভান করে ডিমটা ভাজতে রাখলাম। পরের দিন সকালে 10টা বেজে গেল, কিন্তু সকালে নাস্তার কোনো খবরই নেই। আমি এই অবস্থা দেখে দৌড়ে আমি আমার বৌদিকে ডাকতে গেলাম, যেয়ে দেখি ঘরে তালা দেয়া, এমনকি ফ্রিজেও তালা দেয়া। আমার ডাকাডাকিতে দাদা বৌদি রুম থেকে বেরিয়ে এলো। আমার দাদা আমাকে বলল, কি রে, ছুটির দিনে এত সকালে ডাকাডাকি করছিস কেন? তখন আমি আমার দাদাকে বললাম, দাদা 10:30 বেজে গেছে, এখনো তোমাদের জামাইকে আমি নাস্তা করাতে পারিনি, ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে। নাস্তা বানানোর জন্য ফ্রিজ থেকে কিছু ডিম আর সবজি বের করে নিতাম। একথা শোনার পর আমার বৌদি পেছন থেকে বলে উঠলো, আরে আর বলো না, তোমার দাদার জন্যই ফ্রিজে তালা মেরে রাখি। তুমি তো জানো তোমার দাদার ডায়াবেটিক্স, তারপরেও ফ্রিজ খুলে মিষ্টি খায় চুরি করে, এজন্যই ফ্রিজে তালা মেরে রেখেছি, তুমি আবার অন্য কিছু মনে করো না। তখন আমি বৌদিকে বললাম, রাতে যখন ডিম নিচ্ছিলাম কই, তখন তো ফ্রিজে তালা মারা ছিল না। আর আমার দাদার যে কোনো ডায়াবেটিক্স নেই সেটাও আমি খুব ভালো করে জানি। তখন আমার দাদা আমতা আমতা করে বলল, তোর বৌদি ঠিক কথাই বলেছে, ইদানিং আমার একটু ডায়াবেটিক্স দেখা দিয়েছে। আমি আর তখন কিছু না বলে চলে গেলাম রান্নাঘরে নাস্তা বানাতে। সকালের নাস্তা দিতে প্রায় আমার 11:30টার মতো বেজে গেল। আমার স্বামী খাবার টেবিলে বসে আমাকে বলল, দরকার কি ছিল এখন নাস্তা বানানোর, একটু পরে না হয় একসাথে দুপুরের খাবার খেয়ে নিতাম। একথা শুনে আমি আমার স্বামীর দিকে রাগান্বিত হয়ে বললাম, চুপচাপ নাস্তা খেয়ে ওঠো। আমার স্বামীও চুপচাপ নাস্তা খেয়ে উঠলো। নাস্তা কমপ্লিট করার পর যখন আমার স্বামী একটু খাটের উপরে রেস্ট নেওয়ার জন্য শুচ্ছিল, তখন আমি তাকে বললাম, অনেক হয়েছে শ্বশুর বাড়িতে বেড়ানো, এক্ষুনি ব্যাগপত্র গোছাও, এ বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমার স্বামী অবাক হয়ে বলল, গতকাল তো বিকালে এলাম, এখনই চলে যাব? আমি তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকবো। তখন আমি তাকে বলে উঠলাম, তোমার আবার কিসের শ্বশুর বাড়ি? তোমার তো শ্বশুরও বেঁচে নেই, শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। এই কথাগুলো যখন আমি বলছিলাম অঝরে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। নিজের বাড়িতে এসে নিজের স্বামীকে এত অজন্য হতে দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না। এরপর আমি ব্যাগপত্র গুছিয়ে আমার স্বামীকে নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসলাম। ঠিক ওই দিনই আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ে নেমন্তন্ন ছিল, আর বিয়েটা ছিল আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে। বিয়ের দিন সকালে কাকা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলল, বৌদি আমার ছেলেকে কোনো ফকিন্নির ঘরে বিয়ে করাচ্ছি না, ছেলে শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ, টিভি, আলমারি আরো অনেক আসবাবপত্র দিচ্ছে, আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাকে কি কি দিয়েছে? তখন আমার শাশুড়ি একগাল হেসে বলল, তাদের বাড়ির সবচেয়ে অমূল্য জিনিসটা আমাকে দিয়েছে, তাদের আদরের মেয়েকে তুলে দিয়েছে আমাদেরকে, আর কি দিবে? তখন আমার কাকা শ্বশুর আর একটু খোঁচানোর জন্য আমার শাশুড়িকে বলে উঠলো, কেন বৌদি, এখন তো ছেলে শ্বশুর বাড়ি থেকে টিভি, ফ্রিজ, মোটর সাইকেল, আলমারি আরো অনেক কিছুই দেয়, আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে কিছুই দেয়নি? তখন আমার শাশুড়ি মা হেসে বলল, আমার ঘরে 2টা ফ্রিজ আছে, একটা নর্মাল, একটা ডিপ, একটা বড় টিভি আছে, তাই টিভিরও কোনো প্রয়োজন নেই। আপনি তো ভালো করেই জানেন আমার ছেলের দামি প্রাইভেট কার আছে, তো মোটর সাইকেল দিয়ে আর কি করবে? সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার ঘরে সবকিছুই ছিল, ছিল না একটা মেয়ে, তাই তারা দয়া করে তাদের মেয়েকে আমাকে দিয়েছে। আমার আর কিচ্ছু চাই না। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। আমার শাশুড়ি আমাকে আচমকা দেখেই বলল, এই তোর সমস্যা কি রে? কিছু হলেই চোখের জল নাকের জল একসাথে করে ফেলিস কেন? এত সময় নিয়ে এত সুন্দর করে সাজলি, একবার কেঁদেই তো সব নষ্ট করে ফেললি। শোন মা, তোকে আজকে একটা কথা বলি। আমার বিয়ে হয় সেই 16 বছর বয়সে। বিয়ের পরে দিন রাত এক করে কাজ করতাম, কষ্ট করতাম। এত কষ্ট করার পরেও শ্বশুর বাড়িতে কোনো সম্মান পেতাম না। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর কোনো না কোনো অভিযোগ আমার উপরে রাখতো। এক সময় বুঝতে পারলাম আমার এই চুপ থাকাটাই যত সমস্যার কারণ। তারপর থেকে যে আমাকে যে কথাই বলতো তাকে ঠিক সেইভাবে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতাম। একটা কথা সব সময় মনে রাখবি মা,
তোর উপরে যখনই অন্যায় হবে তখনই তুই প্রতিবাদ করবি, দেখবি সব সমস্যা সমাধান হয়ে গেছে। আমার শাশুড়ির মুখে একথা শোনার পর আমার কান্না যেন আর থামছেই না। তারপর আমার শাশুড়িকে কতটা সময় ধরে জড়িয়ে ধরার পর আমি শান্ত হলাম। সত্যি এ যুগে এরকম একটা শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। এর কিছুদিন পরে আমার দাদা বৌদি খবর পাঠালো তারা নাকি আমার বাসাতে আসবে। একথা শোনার পর আমি আমার স্বামীর হাতে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিলাম। আরও তাকে বলে দিলাম এখানে যা যা লিখে দিয়েছি সবগুলো বুঝে শুনে নিয়ে আসবে। আমার স্বামী আমার শাশুড়িকে বলল, মা আমি তো ভেবেছিলাম আমি বাজার থেকে 1 কেজি একটা পাঙাশ মাছ আর 1.5 কেজি ওজনের একটা পোলট্রি মুরগি কিনে নিয়ে আসবো, কিন্তু তোমার বৌমা যে আমাকে এত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে তাতে তো মনে হচ্ছে পুরো বাজারটাই আমাকে মাথায় করে তুলে নিয়ে আসতে হবে। তখন আমার শাশুড়ি কিছুটা মুচকি এসে বলল, সবসময় এত বইয়ের পিছনে লাগিস কেন বলতো, যা তাড়াতাড়ি বাজারে যা, যা যা লিখে দিয়েছে সব কিছু নিয়ে আয়। আমার দাদা বৌদি যেদিন আমাদের বাসাতে আসলো সেদিন আমি খাসির মাংস, মুরগির মাংস এবং সাথে 4 পদের মাছ রান্না করেছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং রুমে যখন আমরা বসেছিলাম তখন আমার দাদা বলে উঠল, আসলে এসেছিলাম একটা দরকারে। তোর স্বামীর তো ঈশ্বরের কৃপায় কোনো কিছুর অভাব নেই। আসলে আমার দিনগুলো এখন তেমন একটা ভালো যাচ্ছে না, তাই আমি চেয়েছিলাম বাবা মা বেঁচে থাকতে তোর নামে যে জমিটা লিখে দিয়ে গেছিল, ভাবছিলাম ওই জমিটা বিক্রি করে বাজারে একটা ব্যবসা দাঁড় করাবো। বোন তুই ওই জমির দাবিটা একদমই ছেড়ে দে। তখন আমি বললাম, কেন আমি দাবি ছাড়বো, এখনো দাবি আছে বিধায় তো বাবার বানানো বাড়িটাতে বেড়াতে যেতে পেরেছিলাম জামাই নিয়ে। দাবি আছে বিধায় তো বাবার বাড়িতে আমার আর আমার জামাইয়ের কপালে 1 টুকরো পাঙাশ মাছ আর 2 টুকরো পোলট্রির মাংস জুটেছিল। ওইটুকু দাবি আছে বলেই তো বাবার বাড়িতে একবেলা থেকে আসতে পেরেছিলাম। আর দাবিটা যদি সম্পূর্ণ ছেড়ে দেই তাহলে তো ওই বাড়ির আশেপাশেও আমি আর যেতে পারবো না। আর তারপর আমি আমার বৌদিকে বলেছিলাম, আচ্ছা বৌদি, দাদা যখন তোমার বাপের বাড়িতে বেড়াতে যায় তখন কি তুমি 8টার নাস্তা দুপুর 12টায় দাও দাদাকে খেতে? আর বৌদি একটা কথা শুনে রাখো, আমি এতটাও ছোট লোক হয়নি যে তোমাদের ফ্রিজ থেকে খাবার বের করে আমার স্বামীকে খাওয়াবো। আর আমার শ্বশুর বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারতেছো যে আমরা কোন পরিবেশে আছি আর কোন অবস্থাতে আছি। আর দাদা তুমিও ছাপ ছাপ শুনে রাখো, আমি আমার জমির ভাগ কোনোদিনও ছেড়ে দেব না। সময় যখন হবে আমি আমার ভাগ ঠিকই বুঝে নেব। আর সেটা না দেয়ায় যদি তোমরা বাদী হও তাহলে কিভাবে আদায় করতে হয় সে পথ আমার জানা আছে। এ কথা শোনার পর আমার দাদা বৌদি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল আমার বাসা থেকে।